প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকেই যুক্তিবিদ্যা বিষয়টি নিয়ে ভালো মতো জানি না। আসলে এই বিষয়টি ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের জন্য কতটুকু উপকারে লাগবে আমরা যেহেতু জানি না, তো নেওয়ার পর অনেকেই দ্বিধান্বিত থাকি যে আসলে এই বিষয়টি নিয়ে কি আমি ভুল করলাম নাকি ভালো হয়েছে। এই বিষয়টিতে পরীক্ষায় কেমন নম্বর তোলা যায় এবং আমাদের জীবনের জন্য এই বিষয়টি কতটুকু অত্যাবশ্যক। তো আমি অ্যাজ এ যুক্তিবিদ্যার একজন শিক্ষক হিসেবে বলতে পারি অত্যন্ত চমৎকার একটি বিষয় এবং খুব মজার একটা বিষয় এবং আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় এবং আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি না পড়লে আমরা সারা জীবনের জন্য অনেক কিছু থেকে বঞ্চিত থেকে যাব। তাই আমার কাছে মনে হয় যুক্তিবিদ্যা বিষয়টি যারা নিয়েছে তাদের জন্য খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। আর পরীক্ষায় যদি নম্বরের কথা বলা যায় তাহলে নিঃসন্দেহে বলতে পারি যে এই বিষয়টিতে অনেক নম্বর তোলা যায়। কেউ যদি মনে করে যে আমি সঠিক লিখব, সঠিক লিখে ভালো নম্বর পাওয়া যায় কি না সেই সম্পর্কে আমি বলতে পারি 100-এর মধ্যে 100 নম্বরই তোলা সম্ভব অন্তত এই যুক্তিবিদ্যা বিষয়টিতে। তো আজকে আমরা কথা বলবো যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস। এটাতে আমরা জানব যুক্তিবিদ্যা সম্পর্কিত প্রাথমিক আলোচনা, যুক্তিবিদ্যার উৎপত্তি, অর্থাৎ বলতে পারি যুক্তিবিদ্যা পরিচিতি। তো আমরা মাদার তেরেসার একটা বিখ্যাত উক্তি আমরা উচ্চারণ করব, বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে, মন আর বিবেকটা যদি অশিক্ষিত থাকে। এই অধ্যায়ের বিষয়বস্তু যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ, যুক্তিবিদ্যার ধারণা, বিভিন্ন যুক্তিবিদদের প্রদত্ত ধারণা তথা এরিস্টটল, জে.এস. মিল, জোসেফ এবং আই.এম. কপি, যুক্তিবিদ্যার স্বরূপ, যুক্তিবিদ্যার পরিসর। তো আমরা আজকে যুক্তিবিদ্যা সম্পর্কিত প্রাথমিক আলোচনা যতটুকু না করলে নয়, ঠিক ততটুকুই করব। মানুষের প্রবৃত্তি রয়েছে একটা গুরুত্বপূর্ণ প্রবৃত্তি, সেটা হলো সহজাত প্রবৃত্তি, মানে জন্মের সাথে সাথে মানুষ যে বৃত্তিগুলো পেয়ে থাকে সেগুলোকে বলা হয় সহজাত প্রবৃত্তি। এই সহজাত প্রবৃত্তি হলো দুইটি, একটা হলো জীববৃত্তি আর একটা হলো বুদ্ধিবৃত্তি। অর্থাৎ জীব যাদের আছে, জীব থাকলেই অর্থাৎ জীবন থাকলেই যে বৃত্তিগুলো সেগুলোকে বলা হয় জীববৃত্তি। আর বুদ্ধিবৃত্তি, সব জীবের বুদ্ধিবৃত্তি নাই, শুধুমাত্র মানুষের যথেষ্ট পরিমাণ বুদ্ধিবৃত্তি রয়েছে। বুদ্ধিবৃত্তি মানুষ কি আসলে কি করে? বুদ্ধিবৃত্তি মানুষকে জ্ঞান পিপাসু করে তোলে, বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করে, বিশ্ব রহস্য সম্বন্ধে সত্য অনুসন্ধানে অনুপ্রাণিত করে, অজানা বিষয়গুলোকে জানার মধ্যে নিয়ে আসার তাগিদ দেয়। বুদ্ধিবৃত্তির কারণেই মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়। বিশ্ব প্রকৃতি আসলে বিশাল ও জটিল, সকল মানুষের পক্ষে প্রথমেই সুস্পষ্টভাবে কিছু বুঝে ওঠা সম্ভব হয় না। এমন অবস্থা থেকে বের হতে গিয়ে মানুষকে আশ্রয় নিতে হয় অনুমানের, আমরা যেটাকে আন্দাজ বলে থাকি বা কল্পনা বলে থাকি। অনুমান কি জিনিস? অনুমান হচ্ছে জানার মাধ্যমে অজানাকে জানার একটা পদ্ধতি। তবে অনুমানেও কিন্তু ভুলের সম্ভাবনা থাকে। যেমন দূরে ধোঁয়া দেখে আগুন লাগার অনুমান করতে পারি, তবে তা মিথ্যা হওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ অনুমান প্রক্রিয়ায় ভ্রান্ত নিরীক্ষণের সুযোগ আছে। নিরীক্ষণ বলতে এখানে বোঝাতে চাচ্ছে যে প্রকৃতির মধ্যে যে বস্তু ঠিক যেভাবে আছে তাকে আমরা সেভাবে যে দেখি, এটাকেই বলা হয় নিরীক্ষণ। অনুমানের ভ্রান্তি দূর করে যথার্থতা আনয়নের লক্ষ্যেই জ্ঞানের একটি বিশেষ শাখা হিসেবে মূলত যুক্তিবিদ্যার আগমন ঘটে। সত্যকে অর্জন ও মিথ্যাকে বর্জন করার জন্য প্রয়োজন সঠিকভাবে অনুমান করা বা যুক্তি প্রদর্শন করা। আর এ কারণেই আমাদের যুক্তিবিদ্যা সম্পর্কিত জ্ঞান আহরণ অত্যন্ত আবশ্যক। যুক্তিবিদ্যার আদর্শ মূলত সত্যকে অর্জন করা আর মিথ্যাকে বর্জন করা। যুক্তিবিদ্যার উৎপত্তি কিভাবে হলো? প্রাচীন গ্রিক সভ্যতার সময়কাল থেকে দার্শনিক এরিস্টটল খ্রিস্টপূর্ব 384 থেকে 322 যৌক্তিক চিন্তাধারার উপর আলোকপাত করেছেন। অর্থাৎ এখানে মূলত এরিস্টটলই শুধুমাত্র যৌক্তিক চিন্তাধারার উপর সর্বপ্রথম আলোকপাত করেছেন। মূলত তার হাত ধরেই যুক্তিবিদ্যার উৎপত্তি। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় অনুমান বা যুক্তি। অনুমানের দুটি দিক রয়েছে,
যথা আকারগত দিক বা আকারগত সত্যতা এবং বস্তুগত বা বিষয়গত দিক অর্থাৎ বস্তুগত বা বিষয়গত সত্যতা। আমরা অনুমান এবং যুক্তি এই দুটোর মধ্যে একটু পার্থক্য জেনে নেই। অনুমান হলো মানসিক বিষয়, অর্থাৎ এটা লিখিতভাবে প্রকাশ করা হয় না, আমরা এটা মানসিক প্রক্রিয়া, জানার মাধ্যমে অজানাকে জানার যে মানসিক প্রক্রিয়া সেটাকে বলা হয় অনুমান। আর অনুমানের লিখিত রূপ বা ভাষাগত যে প্রকাশ সেটাকে বলা হয় যুক্তি। দার্শনিক অ্যারিস্টটল অনুমানের আকারগত দিক বা আকারগত সত্যতা নিয়েই চিন্তা ভাবনা শুরু করেছিলেন এবং সহানুমান সংক্রান্ত আলোচনার মধ্য দিয়ে চিন্তার সাধারণ তত্ত্ব হিসেবে যুক্তিবিদ্যার গঠনমূলক কাঠামো সর্বপ্রথম দাঁড় করেন। এছাড়া যুক্তিবিদ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখার জন্যই তাকেই যুক্তিবিদ্যার জনক বলা হয়। যুক্তিবিদ্যার আকারগত দিক বা আকারগত সত্যতা কি? আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এমন গঠনই হচ্ছে যুক্তির আকারগত দিক বা সত্যতা। অর্থাৎ আমি এখানে বুঝাতে চেয়েছি, জানা এখানে সকল মানুষ হয় চতুষ্পদ, সকল বাংলাদেশি হয় মানুষ, অতএব সকল বাংলাদেশি হয় চতুষ্পদ। এখানে বুঝাতে চাচ্ছি মানুষ কিন্তু আসলে চতুষ্পদ না, মানুষ কিন্তু দ্বিপদ। তারপরেও আমরা প্রমাণ বাক্য হিসাবে বা আশ্রয় বাক্যগুলোকে প্রমাণ বাক্য মানে আমার জানা বিষয় হিসাবে ধরা হয়। এই বাক্যগুলো সত্য বা মিথ্যা যাই কিছু হোক, সেগুলোর ভিত্তিতে আমরা যদি সিদ্ধান্তটা গ্রহণ করি, সেটা সত্য হোক বা মিথ্যা হোক, যদি নিয়ম মেনে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত চলে আসে, এই যে সত্যতা এটাকে বলা হয় আকারগত সত্যতা বা আকারগত দিক। সেটা কিন্তু বাস্তবে সত্য নাও হতে পারে। এই জন্য এখানে বলা হয়েছে এক্ষেত্রে যুক্তিটি সত্য বা বাস্তব হতেও পারে, আবার নাও হতে পারে। এখানে আশ্রয় বাক্যদ্বয় হতে সিদ্ধান্তটি গৃহীত হয়েছে, এদিক থেকে যুক্তিটি বৈধ, কিন্তু বাস্তবে এটি কখনোই সত্য হতে পারে না। এটি হচ্ছে যুক্তির আকারগত দিক বা আকারগত সত্যতা। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিব সেগুলোকে বলা হয় আশ্রয় বাক্য, এবং আশ্রয় বাক্যগুলোর উপর নির্ভর করে যেটি আমরা গ্রহণ করব সেটাকে বলা হয় সিদ্ধান্ত। বস্তুগত সত্যতা বা বিষয়গত দিক। যুক্তির আশ্রয় বাক্যগুলো বাস্তবে সত্য এবং সেই আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এমন গঠনই হচ্ছে যুক্তির বস্তুগত বা বিষয়গত দিক বা সত্যতা। অর্থাৎ আশ্রয় বাক্যগুলোকে অবশ্যই বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে এবং সত্য হতে হবে। তারপর যদি সেই আশ্রয় বাক্যগুলো থেকে অনিবার্যভাবে সিদ্ধান্তটা গৃহীত হয়, সেটাকে বলা হয় যুক্তির বস্তুগত সত্যতা বা বিষয়গত দিক। এক্ষেত্রে যুক্তিটি অবশ্যই বৈধ বা বাস্তব হবে। সকল মানুষ হয় মরণশীল, সকল বাংলাদেশি হয় মানুষ, অতএব সকল বাংলাদেশি হয় মরণশীল। এখানে আশ্রয় বাক্যদ্বয় কিন্তু সত্য এবং বাস্তবের সঙ্গেও সত্য, এগুলোর উপর যে সিদ্ধান্তটা নিয়েছি সেটাও সত্য। এখানে আশ্রয় বাক্যদ্বয় বাস্তবে সত্য এবং আশ্রয় বাক্যদ্বয় হতে সিদ্ধান্তটি গৃহীত হয়েছে বলে সিদ্ধান্তটিও সত্য। এটি হচ্ছে যুক্তির বস্তুগত বা বিষয়গত দিক বা সত্যতা। আমরা এখন জানব সহানুমান, যার উপর ভিত্তি করে দার্শনিক অ্যারিস্টটল যুক্তিবিদ্যার একটি সাধারণ তত্ত্ব দাঁড় করেন। সেই সহানুমানটা কি? যে মাধ্যম অবরোহ অনুমানের সিদ্ধান্তটি, মাধ্যম হোয়াট ইজ মাধ্যম, বলা হচ্ছে অবরোহ অনুমানের একের অধিক আশ্রয় বাক্য যদি থাকে তাহলে সেখান থেকে যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি সেটাকে বলা হয় মাধ্যম অবরোহ অনুমান। সহানুমান তাহলে কি? যে মাধ্যম অবরোহ অনুমানের সিদ্ধান্তটি দুটি পরস্পর সম্বন্ধযুক্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে সহানুমান বলে। অর্থাৎ সকল পাখি হয় দ্বিপদ, সকল কাক হয় পাখি। এখানে একের অধিক আশ্রয় বাক্য রয়েছে এবং দুটো কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। কেমন করে? এখানেও পাখি রয়েছে, এখানেও পাখি রয়েছে। তো এই পাখি পদটা দ্বারা কিন্তু দুটো যুক্তি বাক্য একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। সুতরাং সকল কাক হয় দ্বিপদ। এখানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্যদ্বয়ের যে কোনো একটি থেকে অনুমিত হয়নি, বরং দুটি আশ্রয় বাক্য থেকেই সিদ্ধান্তটি অনুমিত হয়েছে, তাই এটি সহানুমান। কিছু শব্দ জেনে নিই। সহজাত, একই সময়ে উৎপন্ন বা জন্মের সাথে প্রাপ্ত বা একই গর্ভোৎপন্ন, এটাকে বলা হয় সহজাত। প্রবৃত্তি, স্পৃহা বা ঝোঁক বা প্রবণতা। একটি নীতিবাক্য আমাদের মনে রাখতে হবে, সিম্পল লিভিং বাট হাই থিঙ্কিং। খুব সহজ সরলভাবে জীবনযাপন করতে হবে, কিন্তু আমাদের চিন্তা থাকবে অনেক গভীরে। ধন্যবাদ ক্লাসটি উপভোগ করার জন্য।
আরও বেশি ধন্যবাদ।